আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ক্ষুদ্রান্ত টপিকটার কিছু অংশ বাকি ছিল, যদিও বাকি থাকার কথা না, কিন্তু ওই যে আমাদের একটা লেকচার সাউন্ড আসে নাই, এই কারণে কিছু টপিক বাকি ছিল। তো যারা যারা আসার আসতে থাকুক, আমি কিছু পার্ট তোমাদেরকে আরেকবার রিক্যাপ করাই। এখানে আমি বলেছিলাম যে ক্ষুদ্রান্ত নিয়ে আমরা যাহা পড়িব, ক্ষুদ্রান্ত নিয়ে যাহা পড়িব তাহাই তিন। তো সেখানে কি পড়াইছিলাম দেখো, ক্ষুদ্রান্তের তিন ম্যাজিক। দেখো তোমাদের মনে আছে কিনা, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ক্ষুদ্রান্তের তিন ম্যাজিক গতদিনেও নেটে প্রবলেম করেছিল, এজন্য এটা আমি আবার লিখে দিচ্ছি। একটু শুধু পয়েন্টগুলো খেয়াল করো। ক্ষুদ্রান্তের তিন ম্যাজিকের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি, যে ক্ষুদ্রান্তে হচ্ছে তোমার তিন ধরনের খাদ্যের পরিপাক হয়। ক্ষুদ্রান্তে তিন ধরনের খাদ্যের পরিপাক হয়। ক্ষুদ্রান্তের মধ্যে তিন ধরনের খাদ্যের পরিপাক হয়। কি কি? নাম্বার 1 শর্করা, নাম্বার 2 প্রোটিন বা আমিষ, এবং নাম্বার 3 হচ্ছে স্নেহ। 2 নাম্বার পয়েন্ট আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে কি করে বলো, তিন ধরনের পাচক রস কাজ করে। ক্ষুদ্রান্তে তিন ধরনের পাচক রস কাজ করে। কি কি পাচক রস? একটা অগ্নাশয় থেকে নিঃসৃত অগ্নাশয় রস, অগ্নাশয় থেকে নিঃসৃত অগ্নাশয় রস, পিত্তথলি থেকে নিঃসৃত পিত্তরস, এবং আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত আন্ত্রিক রস, বা যেটাকে আমরা বলতে পারি সাক্কাস ইন্টেরিকাস। সাক্কাস ইন্টেরিকাস, আন্ত্রিক গ্রন্থি নিঃসৃত রসকে আন্ত্রিক রস বা সাক্কাস ইন্টেরিকাস বলে। 3 নাম্বার পয়েন্ট যেটা মনে রাখতে পারো, যে ক্ষুদ্রান্তের তিনটি অংশ। ক্ষুদ্রান্তের তিনটি অংশ কি কি? 1 নাম্বার ডিউডেনাম, নাম্বার 2 জেজুনাম, আর নাম্বার 3 হচ্ছে ইলিয়াম। ঠিক আছে। তারপর আমরা মনে রাখতে পারি যে ক্ষুদ্রান্ত তিনটি স্ফিংটারের সাথে যুক্ত থাকে। ক্ষুদ্রান্তেও তিনটি স্ফিংটারের সাথে যুক্ত থাকে। তিনটি স্ফিংটারের সঙ্গে যুক্ত। কি কি স্ফিংটার গুলো? 1 নাম্বার হচ্ছে পাইলোরিক, নাম্বার 2 হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার, আর নাম্বার 3 হচ্ছে কি বলো? নাম্বার 3 হচ্ছে ইলিওকোলিক। ক্ষুদ্রান্তের শেষে যে পয়েন্টে যে ক্ষুদ্রান্ত শেষ হয় তার নাম হচ্ছে ইলিওকোলিক। তো এখানে একটা স্ফিংটার আছে যার নাম ইলিওকোলিক স্ফিংটার।
আচ্ছা, এরপরের পয়েন্ট মনে রাখবো আমরা যে ক্ষুদ্রান্তে 3 ধরনের হরমোন কাজ করে। ক্ষুদ্রান্তে 3 ধরনের কি কাজ করে বলো? হরমোন কাজ করে। ক্ষুদ্রান্তে 3 ধরনের হরমোন কাজ করে ক্ষুদ্রান্তের মধ্যে। 3 ধরনের বা হরমোন কাজ করে বা 3টি হরমোন কাজ করে। কি কি হরমোনগুলোর নাম আমরা একটু দেখে নিই। একটার নাম হচ্ছে এন্টারোকাইনিন। হরমোনগুলোর নাম 1 নম্বরে হচ্ছে তোমার এন্টারোকাইনিন। হরমোন প্রোটিন ধর্মী তোমরা জানো এবং লাস্টে নিন বা ইন থাকে আর কি, এটা আমরা জানি। 2 নম্বরে মনে রাখবো যে হরমোন, তার নাম হচ্ছে সিক্রেটিন। 2 নম্বর হরমোনের নাম কি মনে রাখবা? সিক্রেটিন। সিক্রেটিন। আর নাম্বার 3 হচ্ছে কোলেসিস্টোকাইনিন বা ক্রাইনিন। নাম্বার 3 হচ্ছে কোলেসিস্টোকাইনিন। নাম্বার 3 হচ্ছে কোলেসিস্টোকাইনিন। ওকে, লাস্ট যেটা পয়েন্ট, যে ক্ষুদ্রান্তের মধ্যে আমরা জানি যে ক্ষুদ্রান্তের মধ্যে একটা গ্রন্থিও থাকে। সেই গ্রন্থির নাম কি বলো? আন্ত্রিক গ্রন্থি। ক্ষুদ্রান্তের মধ্যে যে গ্রন্থি থাকে তার নাম হচ্ছে কি? আন্ত্রিক গ্রন্থি। তো এই আন্ত্রিক গ্রন্থির মধ্যে যে কোষগুলো আছে সেগুলো কিন্তু সিঙ্গেল মানে এককোষী গ্রন্থি আর কি। আন্ত্রিক গ্রন্থির কোষগুলো হচ্ছে এককোষী গ্রন্থি। তো এই ক্ষুদ্রান্তের মধ্যে মোট 6টি কোষ থাকে, মানে 6টি আন্ত্রিক কোষ থাকে বা আন্ত্রিক গ্রন্থির কোষ থাকে। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে আমরা কি বলবো? 3 × 2টি কোষ। এই কোষগুলো কিন্তু আন্ত্রিক গ্রন্থির কোষ। তো আমরা এই কোষের নামটা মনে রাখবো যে ছন্দ দিয়ে। দেখো, নামগুলো মনে রাখবো আমরা একটা ছন্দ দিয়ে, আন্ত্রিক গ্রন্থির কোষের নামগুলো। সেই ছন্দটা কি স্যার? সেই ছন্দ হচ্ছে ব্রুনাইতে। ব্রুনাইতে ব্রাশ ফায়ারে। ব্রুনাইতে ব্রাশ ফায়ারে আর্লি প্রাণ গেল। ব্রুনাইতে ব্রাশ ফায়ারে আর্লি প্রাণ গেল। আচ্ছা, ব্রুনাই দিয়ে যেটা মনে রাখবা সেটা হচ্ছে ব্রুনার গ্রন্থির কোষ বা ব্রুনার কোষ। ব্রুনার কোষ। ব্রুনার কোষ। ব্রাশ দিয়ে মনে রাখবা ব্রাশ কোষ। তাহলে ব্রাশ দিয়ে ব্রাশ কোষ, কেমন? ব্রাশ কোষ। আর দিয়ে মনে রাখবা আর্জেন্টাফিন। আর্জেন্টাফিন, আর্জেন্টিনা আর কি, হ্যাঁ, আর্জেন্টাফিন কোষ। আর লয় রস্বীকার দিয়ে মনে রাখবা লিবারকুন। লিভারপুল না হয়ে কি হয়ে গেল? লিবারকুন। লিবারকুনের কোষ বা লিবারকুন গ্রন্থির কোষ। হ্যাঁ, প্রাণ দিয়ে মনে রাখবা প্যানেট। প্রাণ দিয়ে মনে রাখবা প্যানেট কোষ। আর গেল দিয়ে মনে রাখবা গবলেট কোষ। প্রশ্ন করতে পারো যে স্যার এই নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ব্রুনাইতে ব্রাশ ফায়ারে আর্লি প্রাণ গেল। ব্রুনাইতে ব্রাশ ফায়ারে, আমি রাজশাহীতে। ব্রুনাইতে ব্রাশ ফায়ারে আর্লি প্রাণ গেল। আমার একটু মিস্টেক হয়েছিল, আমি ভাবছিলাম যে পুজোর বন্ধ মনে হয় 5 তারিখ থেকেই হয়ে যাবে। এখন দেখছি পুজোর বন্ধ আরো দেরি হয়ে গেছে। তাহলে তোমরা উপরের গুলো আশা করি হয়েছে, নিচেরটা একটু লিখে নাও দ্রুত। আমরা পরের পয়েন্টে চলে যাব। আজকে ক্ষুদ্রান্ত শেষ করে যদি পরিপাকের স্নায়ুর ভূমিকা পড়াইতে পারি তাহলে আর 2 ক্লাসে অধ্যায় হয়ে যাবে। আর যেহেতু আমি প্রথম থেকে সর্বোচ্চ ডিটেলসে পড়াইছি এই অধ্যায়, এই কারণে আমি চাচ্ছি না যে এটা নিয়ে স্কিপ করতে কোনো কিছু।
যেহেতু আমি প্রথম থেকে সমস্ত ডিটেলসটা পড়াচ্ছি এই কারণে আমি চাচ্ছি না এটা নিয়ে স্কিপ করতে কোনো কিছু। আচ্ছা, লিখার পাঠটা একটু শেষ করো তোমরা। লিখার পাঠ শেষ করো, যারা এমনিতেই পরে সবাই হয়তো বা দেখে নিবে। শুনলাম কারো কারো কলেজে পরীক্ষা, সাজেশন চাচ্ছ তোমরা, এটা দ্রুত শেষ করতে পারলে ভাইরাসটা অনলাইনে দিয়ে দিব, কারণ আমার ম্যালেরিয়াটা কিন্তু অনলাইনে দেওয়াই আছে। হ্যাঁ, ম্যালেরিয়াটা অনলাইনে দেওয়া আছে, তাহলে ভাইরাসটা দিয়ে দিলে অধ্যায়টা ওটাও মানে থাকবে। অনলাইনে থাকা ভালো, ক্লাসগুলো রেকর্ডেড হোক আর যেভাবেই হোক অনলাইনে থাকা ভালো। আচ্ছা, আমরা ক্ষুদ্রান্তের পরিপাকে আমরা যাব অবশ্যই। ক্ষুদ্রান্তের মধ্যে দু ধরনের পরিপাক হয় আমরা জানি, একটা হচ্ছে কি যান্ত্রিক পরিপাক এবং আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। হ্যাঁ, আমরা যাব সেই দিকে, তাহলে আশা করি তোমরা এটা পারবা। তো এখন আমরা ক্ষুদ্রান্তের এই পাঠটুকুর পরে আমরা চলে যাব যে ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক। এখনকার আমাদের যে হেডিংটা হবে সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক। শিহাব, থ্যাংক ইউ। করে ফেলো ওই যে 10টার পরে দেখবা একটা তোমাদেরকে দিয়েছি গ্রুপের মধ্যে, বোবা ক্লাস হলেও ওটা একটু দেখে নিবা। ওখানে একটা টপিক আমি এখন দিচ্ছি না, ওটা ওখানে আছে এবং ওখানে সাউন্ড মোটামুটি ছিল। সেটা হচ্ছে এই যে ক্ষুদ্রান্ত পড়াইলাম, এই ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু আন্তরিক গ্রন্থি আছে, তো সেই আন্তরিক গ্রন্থি নিয়ে কিছু কথা হয়তো বা পড়তে পারো তোমরা। আচ্ছা, এখন এখানে ক্ষুদ্রান্তের মধ্যে যেটা মনে রাখবা সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি? ডিউডেনাম। ডিউডেনাম দেখতে কোন আকৃতির? ইউ আকৃতির। আলহামদুলিল্লাহ। জেজুনামের বা মধ্যাংশ কোনটি? জেজুনাম। এবং ক্ষুদ্রান্তের শেষ অংশটি ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্তের 3/5 গঠন করে। তাহলে এই তথ্যটা একটু মনে রাখো যে ক্ষুদ্রান্তের ইলিয়াম বা ইলিয়াম ক্ষুদ্রান্তের ইলিয়াম ক্ষুদ্রান্তের 3/5 মানে 5/3 ভাগ। 3/5 ইলিয়াম ক্ষুদ্রান্তের 3/5 গঠন করে। তার মানে ক্ষুদ্রান্তের 5/3 ভাগই কি দ্বারা গঠিত? ইলিয়াম দ্বারা গঠিত। এটা এমসিকিউতে আসতে পারে যে ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় অংশ কি? ইলিয়াম। কোথায় খাদ্যবস্তুর শোষণ হয়? ইলিয়ামে খাদ্যবস্তুর শোষণ হয়। তবে আমি এই জায়গায় শোষণের পার্টটা লিখতেছি না, কারণ এই জায়গায় আমি তোমাদেরকে শোষণটা আলাদা একটা পয়েন্ট দিয়ে পড়াই ফেলবো, এই কারণে এই জায়গায় লিখলাম না ইচ্ছা করেই। ওকে, এবার তাহলে আমরা চলে যাচ্ছি যে আমাদের ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক বা মানুষের ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক। ওকে, তাহলে হেডিং দাও, মানুষের ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক। মানুষ লিখার দরকার নেই, এমনি বুঝতে পারবা এটা। ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক। ওকে, ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক। আচ্ছা, তাহলে আমরা এটার শুরুতে যেটা লিখতে পারি যে ক্ষুদ্রান্তে খাদ্যের যান্ত্রিক এবং রাসায়নিক উভয় ধরনের পরিপাক হয়। তাহলে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাকটা কয়ভাবে হয়? সব জায়গাতে সেম কথা। তাহলে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক দুই ভাগেই হয়, একটা হচ্ছে ক্ষুদ্রান্তের যান্ত্রিক খাদ্য পরিপাক আর একটা হচ্ছে কি ক্ষুদ্রান্তের রাসায়নিক খাদ্য পরিপাক। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যেও খাদ্যের দুই ধরনের পরিপাক হয়, একটা যান্ত্রিক এবং অপরটি হচ্ছে রাসায়নিক। যান্ত্রিক এবং রাসায়নিক। আচ্ছা, গেল। এখন দেখো, প্রকৃতপক্ষে সকল ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক এবং শোষণ কিন্তু এই ক্ষুদ্রান্তেই ঘটে। তাহলে এখান থেকে যে লাইনটা মনে রাখবা যে সকল খাদ্যের চূড়ান্ত পরিপাক কোথায় ঘটে? সকল খাদ্যের চূড়ান্ত পরিপাক, সকল খাদ্যের চূড়ান্ত পরিপাক কিন্তু ক্ষুদ্রান্তেই ঘটে। সকল খাদ্যের চূড়ান্ত পরিপাক কোথায় ঘটে? ক্ষুদ্রান্তে ঘটে। এটা একটু মনে রাখবা তোমরা। ওকে, এবার আসি যে
খাদ্যের উপর তিন ধরনের ক্রিয়া, মানে ক্ষুদ্রান্তের এই পরিপাকের উপরে তিন ধরনের রস কাজ করে। একটু আগে লিখে দিয়েছি, কি কি মনে আছে তোমাদের নিশ্চয়ই? পিত্তরস, অগ্নাশয় রস এবং আন্ত্রিক রস। তাহলে ওইটা আর লেখার দরকার নাই। এবার আমরা লিখবো যে ক্ষুদ্রান্তের যান্ত্রিক পরিপাক। ক্ষুদ্রান্তের যান্ত্রিক পরিপাক। তাহলে ক্ষুদ্রান্তে কিন্তু দুই ধরনের যান্ত্রিক পরিপাক সাধিত হয়। ক্ষুদ্রান্তে কয় ধরনের যান্ত্রিক পরিপাক সাধিত হয় বলো? দুই ধরনের যান্ত্রিক পরিপাক সাধিত হয়। তাহলে ক্ষুদ্রান্তের এই যান্ত্রিক পরিপাকটা দুই ধরনের হয়। ক্ষুদ্রান্তে দুই ধরনের যান্ত্রিক পরিপাক সাধিত হয়। প্রথমে কি হয়? প্রথমে খাদ্যের সুনির্দিষ্ট খণ্ডের মাধ্যমে সামনে পেছনে সঞ্চালিত হওয়া। তার মানে প্রথমে হচ্ছে খাদ্যের সেগমেন্টেশন ঘটে। প্রথমে ক্ষুদ্রান্তের মধ্যে কি ঘটে দেখো, প্রথম পয়েন্টটা হচ্ছে খাদ্যের সেগমেন্টেশন। তোমরা সেগমেন্টেশন মানে কি জানো? কারণ তোমরা জিওলজি প্রথম অধ্যায়ে এটা পড়েছো, সেগমেন্টেশন বলতে কি। তাহলে খাদ্যের খণ্ডায়নটা ঘটে, তার মানে খাদ্যের মানে সুনির্দিষ্ট খণ্ডের মাধ্যমে সামনে পেছনে সঞ্চালিত হওয়া। সুনির্দিষ্ট খণ্ডের মাধ্যমে সামনে পেছনে সঞ্চালিত হওয়া। খাদ্যের সুনির্দিষ্ট খণ্ডের মাধ্যমে সামনে পেছনে চলা বলতে পেরিস্টালসিস। সংকোচন প্রসারণের সাথে পেরিস্টালসিস জড়িত, মনে রাখবা এটা। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এতে যে আন্ত্রিক রস এবং মিউকাস থাকে সেগুলো খাদ্যের সাথে ভালোভাবে মেশায় এবং দ্বিতীয়ভাবে সেটা প্রবাহিত করে। তার মানে এখানেও পেরিস্টালসিস ঘটে, একটা খাদ্যের খণ্ডের পেরিস্টালসিস ঘটে, আর একটা হচ্ছে ক্ষুদ্রান্তের পেরিস্টালসিস। এই কারণে দেখবা বইয়ের মধ্যে এখানে পেরিস্টালসিস না বলে সামনে পিছনে দিয়েছে। আবারও বলছি, সামনে পেছনে মানেই পেরিস্টালসিস, কিন্তু দুই জায়গায় যদি হয়তোবা সামনে পেছনে দিই বা পেরিস্টালসিস লিখলাম তখন কেউ কেউ ভুল ধরবে। তাহলে একটা পয়েন্ট হচ্ছে খাদ্যের সেগমেন্টেশন, আর একটা পয়েন্ট হচ্ছে পেরিস্টালসিস। তবে এটা খাদ্যের না, ক্ষুদ্রান্তের নালীর সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তু বৃহদান্তে যে যাবে এই প্রক্রিয়াকে বলা হয় পেরিস্টালসিস। তাহলে সেকেন্ডটা কি বলেছি? পেরিস্টালসিস। রাসায়নিকটা পরে দিচ্ছি, কেমন? তাহলে ক্ষুদ্রান্তের যান্ত্রিক পরিপাকে দুইটা অংশ, একটা হচ্ছে খাদ্যের সেগমেন্টেশন আর একটা হচ্ছে পেরিস্টালসিস। তাহলে এখন যদি আমি তোমাকে বলার চেষ্টা করি যে এই যে খাদ্যের যে সেগমেন্টেশন গুলো হচ্ছে এগুলোতে কে কে কাজ করছে, এখানে খাদ্যের এই সেগমেন্টেশনে কে কে কাজ করছে। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে পিত্ত লবণ। তাহলে এটার আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, হ্যাঁ, সেগমেন্টেশনের একটু ব্যাখ্যাগুলো দিচ্ছি। পিত্ত লবণ ইমালসিফিকেশন প্রক্রিয়ায়, পিত্ত লবণ ইমালসিফিকেশন শব্দগুলো গুরুত্বপূর্ণ। ইমালসিফিকেশন, পিত্ত লবণ ইমালসিফিকেশন প্রক্রিয়ায় স্নেহ জাতীয় খাদ্যকে ভাঙে। খাদ্যকে ফেনা বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে। ফেনার মতো আসলে একটা বইয়ে লেখা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে। তাহলে ইমালসিফিকেশনে কে কাজ করে? পিত্ত লবণ। তাহলে প্রথম তার, এগুলো কিন্তু যান্ত্রিক পরিপাকের পার্টগুলোই বলতেছে। তাহলে এটা হচ্ছে একটা লাইন গেল প্রথম। সেকেন্ডটা হচ্ছে যে এই যে পিত্ত লবণ, তাহলে স্যার পিত্ত লবণ এত আসে কোথা থেকে? মনে রাখবা, কোলেসিস্টোকাইনিন নামক হরমোন এরা এই পিত্ত রসটাকে ক্ষুদ্রান্তে পৌঁছে দেয় পিত্তাশয়ের সংকোচন ঘটিয়ে। তাহলে এখানে সেকেন্ডে কে কাজ করছে দেখো, কোলেসিস্টোকাইনিন হরমোন। কোলেসিস্টোকাইনিন
এই কোলেসিস্টোকাইনিন হরমোন পিত্তাশয়ের মানে পিত্তথলি থলি বলা যায়, হ্যাঁ, পিত্তাশয়ের সংকোচন ঘটায়। সংকোচন ঘটালে ভেতরের রসগুলো কি হয়, ক্ষুদ্রান্তে চলে আসে। তাহলে আমি আর পুরো লাইন লিখলাম না, শুধু এতটুকু লিখলাম যে কোলেসিস্টোকাইনিন হরমোন পিত্তাশয়ের সংকোচন ঘটায়। কোলেসিস্টোকাইনিন হরমোন পিত্তাশয়ের সংকোচন ঘটায়, ভালো কথা। এরপরে আসো যে এই পিত্ত লবণগুলো কিন্তু কি করে, পেরিস্টালসিস বাড়িয়ে দেয়। পিত্ত লবণ পেরিস্টালসিস বাড়িয়ে দেয়, মনে রাখবা। পিত্ত লবণ পেরিস্টালসিস বাড়িয়ে দেয়। পেরিস্টালসিস বৃদ্ধি বা পেরিস্টালসিস গতি বৃদ্ধি ও জীবাণু ধ্বংস করে। তাহলে জীবাণু ধ্বংস যান্ত্রিক নাকি রাসায়নিক, বলো? যান্ত্রিক। এর আগেও বলেছিলাম, এটা অনেক আগে তো, এই জন্য অনেকের ভুলে যেতেও পারো। তাহলে 3টা পয়েন্ট হয়ে গেল। 4 নম্বরে আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে এর মধ্যে ব্রুনার গ্রন্থি এবং গবলেট যে কোষটা আছে সেটা কি নিশ্চিত করে, মিউকাস নিশ্চিত করে। মিউকাস নিশ্চিত করে এবং এই মিউকাস গুলো কি করে, এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে আর কি। তাহলে এখানে কি বললাম, ব্রুনার কোষ ও গবলেট কোষ মিউকাস কি করে, খাদ্যকে পিচ্ছিল করে, বুঝছো? মিউকাস নিশ্চিত করে। তাহলে খাদ্য যখন পিচ্ছিল হবে তখন দ্রুত ক্ষুদ্রান্তের দিকে চলে যাবে, বুঝতেই পারছো। তাহলে ব্রুনার কোষ এবং গবলেট কোষ মিউকাস নিশ্চিত করে। এমসিকিউতে আসলে পয়েন্টগুলো আসতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি এখানকার যান্ত্রিক পরিপাকের লেখাগুলো, এতটুকু দিলেই চলবে তোমার। অবশ্যই যান্ত্রিক পরিপাক কখনো 4-এর জন্য আসবে না, 2-এর জন্য আসতে পারে। 2-এর জন্য এতটুকু এনাফ, আমার মতে এতটুকু এনাফ। তোমরা বই দেখতে পারো চাইলে, আশা করি হয়ে গেছে। আচ্ছা, তাহলে বড় পড়া কোনটা স্যার? তোমরা একটু লিখে ফেলো দ্রুত। বড় পড়া হচ্ছে ক্ষুদ্রান্তে রাসায়নিক পরিপাক। তা আমরা এখন চলে যাব ক্ষুদ্রান্তে রাসায়নিক পরিপাকের মধ্যে। যান্ত্রিক মোটামুটি এতটুকু পড়লেই হবে, কিন্তু রাসায়নিক পরিপাকটা এখন আমাদের পড়তে হবে। তা আমি তোমাদেরকে অল্প একটু সময় দিচ্ছি, তোমরা এই সুযোগে একটু লিখে ফেলো। কোন অধ্যায়ের নোট লাগবে রাশেদ, জানিও, হোয়াটসঅ্যাপে বলিও কোন অধ্যায়। ওকে, তোমরা একটু যারা আছো যে তারা একটু লিখে ফেলো কষ্ট করে। আচ্ছা, আশা করি হয়ে গেছে, মুছে ফেললাম। তাহলে এবার হচ্ছে ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাকে চলে যাব আমরা। যান্ত্রিক শেষ, ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক। এগুলো কিন্তু তোমরা পারো, কেন পারো আমি সেটাও বলে দিচ্ছি। এগুলো তোমরা অবশ্যই পারবে, এগুলো মুখস্থ বিদ্যা নয়। ওই যে আমি টেকনিক বলেছি সেই টেকনিকে হয়ে যাবে। ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক, তো ক্ষুদ্রান্তের এই যে রাসায়নিক পরিপাকটা আমরা এখন পড়বো, সেখানে আমার টেকনিকটাই কাজে লাগছে, আর বাড়তি কিছু দরকার নাই তোমাদের। তবে আমি একটু ভেঙে ভেঙে বলবো। দেখো, ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক, যেহেতু বড় পড়া, আমার পুরো বোর্ডটা অবশ্যই লাগবে। এটা অনেক ছোট বোর্ড আর কি, তুলনামূলক। বাসায় যেটা আছে তার অর্ধেক বলা যায়। আচ্ছা দেখো, ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক আমি যদি একটু ভেঙে ভেঙে বলি তোমাদেরকে, যে ক্ষুদ্রান্তের মধ্যে যখন খাবারগুলো আসে, হ্যাঁ, ক্ষুদ্রান্তের মধ্যে যখন খাবার আসে তখন কি হয়, যে এই খাবারগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে, এই যে পাকস্থলী থেকে বের হলো খাবারগুলো, পাকস্থলী কি ধর্মী, অ্যাসিডিক, তাই না? তো এই অ্যাসিড গুলো থাকে। তো এত পরিমাণের অ্যাসিডিক খাবার যদি ক্ষুদ্রান্তে এসে সব জায়গায় ভ্রমণ করে, তাহলে ক্ষুদ্রান্তের প্রাচীর কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো কেন ক্ষতিগ্রস্ত হয় না? কারণ হচ্ছে যখনই সে ক্ষুদ্রান্তে প্রবেশ করে তখন
এই অগ্নাশয়ের যে রসগুলো সেগুলোর মধ্যে থেকে বাইকার্বনেট আয়ন নিঃসৃত করে, এবং আমরা জানি বাইকার্বনেট হচ্ছে কি ক্ষার। তাহলে অ্যাসিডের মধ্যে ক্ষার বিক্রিয়া করে তখন লবণ এবং পানি তৈরি করে, মানে প্রশমন বিক্রিয়া করে। সেকেন্ড হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীরেরও মধ্যে সবার লাস্টের যে স্তর ক্ষুদ্রান্তের প্রাচীর, সেটাও পড়িয়েছি তোমাদেরকে। সেই স্তরের নাম কি? মিউকোসা। সেখান থেকে মিউকাস নিঃসৃত হয় এবং যেগুলো এই অম্লীয় ভাবটাকে প্রশমিত করে তোলে। তাহলে এগুলো হচ্ছে পয়েন্ট। তো যখন খাবারগুলো আসে তো প্রশ্ন করতে পারো যে স্যার ক্ষুদ্রান্তের মধ্যে কোন কোন খাবার আসে? ক্ষুদ্রান্তের মধ্যে আংশিক পরিপাকৃত শর্করা আসে, আংশিক পরিপাকৃত প্রোটিন আসে এবং প্রায় অপরিপাকৃত স্নেহ আসে। এই স্নেহগুলো আসার পরে ক্ষুদ্রান্তে, এই যে একটু আগে লিখে দিলাম তোমাদের 3 ম্যাজিক, ক্ষুদ্রান্তের মধ্যে অবস্থিত এই 3টা হরমোন কাজ শুরু করে। কোন কোন হরমোন লিখে দিলাম বলো? কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, এন্টারোকাইনিন। কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, এন্টারোকাইনিন, এই 3টা হরমোন, তারা তাদের হরমোন তো আমরা জানি নালী ছাড়া, তো রক্তের মাধ্যমে ওই গ্রন্থিগুলোতে খবর পাঠায়, ভাই আরে খাবার তো চলে আসছে, তোমাদের এনজাইমগুলোকে পাঠাও, পরিপাক শুরু করি। তো তখন সে কি করে? অগ্নাশয়কে খবর পাঠায়। অগ্নাশয় তার অগ্নাশয় রস, প্যানক্রিয়াটিক জুস, সেটাকে নিঃসৃত করে ক্ষুদ্রান্তের মধ্যে, পিত্তথলিতে পাঠায়, পিত্তথলি থেকে পিত্ত রসটা নিঃসৃত হয়, কোলেসিস্টোকাইনিন পাঠায়, একটু আগে লিখে দিলাম তোমাদেরকে, এবং আন্ত্রিক গ্রন্থির মধ্যে কাজ করে। যে তা আন্ত্রিক গ্রন্থির মধ্যে যখন কাজ করছে তখন আন্ত্রিক রসটা নিঃসৃত হচ্ছে। এই 3টা রস এসে এবার ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক শুরু হয়। তাহলে এই কথাটা আমি লিখে দিলে অনেক বড় লিখতে হইতো, এই কারণে মুখে বলে দিলাম, তোমরা হয়তো বা রিক্যাপ করে শুনলেও এটা পেয়ে যাবা। তাহলে এখন আমরা ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাকগুলোকে যেভাবে ভাগ করে পড়াবো সেটা আমরা পড়ি। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাকের প্রথম পয়েন্ট হচ্ছে কি বলো? ক্ষুদ্রান্তের শর্করার রাসায়নিক পরিপাক। প্রথমটা হচ্ছে শর্করার পরিপাক বা শর্করার রাসায়নিক পরিপাক। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে শর্করার পরিপাক লিখবা। লিখার পরে প্রথম লাইনটা কি দিবা? যে ক্ষুদ্রান্তের মধ্যে আংশিক শর্করার পরিপাক শুরু হয়, এভাবে বলবা আর কি। তো আংশিক শর্করার পরিপাক যখন শুরু হবে তখন আমরা বলবো যে অগ্নাশয় থেকে নিঃসৃত রস শর্করা পরিপাকের জন্য নিম্নলিখিত এনজাইমগুলো কাজ করে, বা ডাইরেক্ট তুমি বিক্রিয়া আকারে দিয়ে দিও, বইয়ের মতো লিখতে হবে এমন কোনো কথা নাই। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ক্ষুদ্রান্তের মধ্যে কে কাজ করে। সেকেন্ড ক্লাসটা তোমরা অবশ্যই দেখেছো বা ছন্দগুলো আশা করি মনে থাকবে। এই পরিপাক অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে লেকচার 2, যেটা পুরো অধ্যায়টার 20% বা এরকম কিছু কভার হয়ে যায় শুধু লেকচার 2তে, কারণ ওখানে সম্পূর্ণ ট্রিকি টেকনিক এগুলোর ভিত্তিতে পড়াইছি, মনে আছে নিশ্চয়। তাহলে দেখো যে এই যে ওখানে কি পড়াইছিলাম শর্করা পরিপাকের ক্ষেত্রে, তাম আম আসলাম, তাম আম আসলাম। তাম কোথায় কাজ করে বলেছিলাম? মুখে। তো মুখ তো আর ক্ষুদ্রান্ত না, বাদ দাও তাম। তাহলে এখানে কে এসে কাজ করবে? আম এবং আসলাম। এখানে কাজ করবে কে? আম এবং আসলাম। তাহলে আম এবং আসলামদের যে বিক্রিয়াগুলো হবে সেগুলো আমরা লিখে দিই। তাহলে আমরা বিক্রিয়াগুলো লিখে দিচ্ছি। লিখো স্টার্চ ও গ্লাইকোজেন। তাহলে শর্করার পরিপাকের ক্ষেত্রে প্রথমে লিখবা স্টার্চ ও গ্লাইকোজেন, যেগুলো মুখে পরিপাক হয় নাই আর কি, গ্লাইকোজেন, স্টার্চ এবং গ্লাইকোজেন, সেগুলো আমের আ দিয়ে কি বলো? অ্যামাইলেজ। সেগুলো অ্যামাইলেজ নামক এনজাইমের সহায়তায় ভেঙে কিসে পরিণত হয়? মল্টোজে পরিণত হয়। এগুলো ভেঙে মল্টোজে পরিণত হয়। মল্টোজ একটা কি ধরনের বলেছিলাম মনে আছে? দ্বিশর্করা টাইপের, মল্টোজে পরিণত হয়। পরবর্তী বিক্রিয়া কি লিখবা তোমরা নিশ্চয় জানো। পরবর্তী বিক্রিয়া হচ্ছে এই মল্টোজগুলো, আবার মল্টোজগুলো আমের ম দিয়ে কি ছিল? মল্টেজ। মল্টেজ নামক এনজাইমের সহায়তায় পরিণত হয়ে যায় গ্লুকোজে। এটা আসলে মূলত অগ্নাশয়ের রসের কাজ হচ্ছে এটা। তাহলে টাম গেল, আম গেল, বাকি থাকলো কে বলো? আসলাম। বাকি থাকলো কে? আসলাম। তো আসলামের এখানে তোমরা যে বিক্রিয়াটা লিখবা সেটা হচ্ছে স্টার্চ। আসলাম এসে কি করে দেখো? স্টার্চ, তারপরে ডেক্সটিন,
ডেক্সট্রিন। ডেক্সট্রিন কি স্যার? এক ধরনের পলিস্যাকারাইডই চিন্তা করতে পারো, দ্বিশর্করা আছে একটু বেশি থাকে, অনেকে দ্বিশর্করা বলে আর কি। তো স্টার্চ এবং ডেক্সট্রিন এগুলোকে পানির সহায়তা অবশ্যই এখানে কাজ করে। দেখো অ্যামাইলেজ এনজাইমের সহায়তা এগুলোকে ভেঙে মল্টোজে পরিণত করে। তাহলে আবার এখানে এসে কে কাজ করছে বলো? অ্যামাইলেজ। আসলামের সরিয়া দিয়ে কি ছিল? অ্যামাইলেজ। অ্যামাইলেজের সহায়তায় ভেঙে এগুলোকে পরিণত করছে মল্টোজ। এগুলো মুখস্থ করার দরকার নাই, এমনিতে পরীক্ষাতে লিখতে পারবা। মল্টোজ কমা ডেক্সট্রিনকে পরিণত করে ক্ষুদ্র ডেক্সট্রিনে। ক্ষুদ্র ডেক্সট্রিন, ক্ষুদ্র ডেক্সট্রিনে পরিণত করো। গেল। পরের লাইনে কি হবে? আসলাম দন্ত শতে কি আছে? সুক্রেজ। আমরা সেই সুক্রেজের প্রয়োজন একটু পরেই যাই। এবার এই মল্টোজকে কিসে পরিণত করবে? গ্লুকোজে। তাহলে এবার মল্টোজ এবং ক্ষুদ্র ডেক্সট্রিন যেটা আমরা পেলাম, এই মল্টোজ এবং ক্ষুদ্র ডেক্সট্রিনকে এবার কি মল্টেজ এনজাইম কিসে পরিণত করবে? গ্লুকোজে। কারণ আমরা জানি শর্করার সরল ফর্ম হচ্ছে গ্লুকোজ, এটা মাথায় থাকলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। গেল। এরপরে আসো সুক্রোজ, চিনি। চিনিকে কে ভাঙে? সুক্রেজ এনজাইম কিসে পরিণত করে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। তাহলে এবার হচ্ছে সুক্রোজ বা চিনি, এপাশে দাও সুক্রোজ। এনজাইমের নাম কি? আসলামের দন্ত স দিয়ে সুক্রেজ। সুক্রেজ, এই সুক্রেজ নামক এনজাইম এটাকে ভেঙে পরিণত করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। প্রশ্ন করতে পারো স্যার কেন ফ্রুক্টোজ? কারণটা হচ্ছে ফলের রসের মধ্যে ফ্রুক্টোজ। তো আখ থেকে চিনি আমরা পাই, তাহলে আখ কি একটা ফল নয়? অবশ্যই ফল, তার রস, এই জন্য ফ্রুক্টোজ লিখতে পারবো আমরা। আচ্ছা, এরপরে আসো লাস্ট হচ্ছে গরুর দুধের মধ্যে যেটা থাকে আসলাম। আসলাম লতে হচ্ছে কি? ল্যাকটেজ। তাহলে ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং ল্যাকটোজে বলতে পারি পরিণত করে। তাহলে এরপরের পয়েন্ট আমরা যেটা দিব সেটা হচ্ছে ল্যাকটোজ। এগুলো একটাও মুখস্থ না, কিন্তু আমি আবারও বলছি লেকচার 2 দেখবা, যারা ভুলে গেছো তারা আরেকবার দেখে নিবা। তাই এখানে কাজ করে কে বলো? ল্যাকটেজ। ল্যাকটেজ এনজাইম কাজ করে এটাকে কিসে পরিণত করে? গ্লুকোজে পরিণত করে। তোমার গ্লুকোজের সাথে সরল ল্যাকটোজ না লিখলেও চলবে, গ্লুকোজে পরিণত করে। বাস, এই হচ্ছে ক্ষুদ্রান্তে শর্করার যান্ত্রিক পরিপাক। ক্ষুদ্রান্তে শর্করার যান্ত্রিক পরিপাক, ক্ষুদ্রান্তের পরিপাক পরীক্ষা তো অনেক বেশি আসে। তো সেক্ষেত্রে তোমাকে দেখো কতগুলো কাজ করতে হবে। তাহলে এখানে কয় লাইন লিখবা তুমি? 1 2 3 4 5 6, 6 লাইন। 6 লাইন লিখে পাবা কত? 2। মাথায় রাখতে হবে 6 লাইন লিখে পাবা 2। তাহলে তোমার এনজাইমের নামগুলো মনে রাখলেই এ পাশে কি বসবে তুমি অটোমেটিক পারবা। তাই এনজাইমের নামগুলো কি বললাম? আম আসলাম। ক্ষুদ্রান্তের মধ্যে শুধু আম আসলাম, আর সম্পূর্ণ শর্করা ভাঙতে যে এনজাইম লাগে তার নাম টাম আম আসলাম। টাম কাজ করে মুখের মধ্যে, মানে লালা গ্রন্থিতে। তাহলে এই হয়ে গেল এই পার্টটা। এবার যদি আমরা যাই পরবর্তী পার্টে, আমাদের পরবর্তী পার্টে যাই, তাহলে ক্ষুদ্রান্তে শর্করা তো গেল। এবার হচ্ছে মেইন বড় পয়েন্টটা, সেটা হচ্ছে আমিষের পরিপাক। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে আমিষের পরিপাকটা একটু আমরা দেখবো এবার। সেকেন্ড পয়েন্ট আমরা চলে যাই, ক্ষুদ্রান্তের মধ্যে আমিষের পরিপাক। বুঝতেই পারছো এখানে কতগুলো বিক্রিয়া হবে। ক্ষুদ্রান্তে আমিষের রাসায়নিক পরিপাক, আমিষের পরিপাক, এটা কিন্তু বিশাল বড় হবে। আমি দেখি এই বোর্ডে আঠাইতে পারি কিনা। আমিষের রাসায়নিক পরিপাক। আচ্ছা, তাহলে এখানে আমি তোমাদেরকে কি বলেছিলাম? পিজি রে, তারপরে বলেছিলাম কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি, আবার আমি। তো কোলে দিয়ে কি ছিল বলো? কোলে দিয়ে কি ছিল? কোলে মনে আছে তোমাদের কি পড়াইছিলাম? কোলাজিনেজ। কোলে দিয়ে কি ছিল? কোলাজিনেজ। তাহলে আমি শুরু করে দিচ্ছি, এটা মুছে ফেলি, আশা করি হয়ে গেছে তোমাদের। তাহলে কোলে দিয়ে মনে রাখবা কোলাজিনেজ। তাহলে কোলাজিনেজ কাকে ভাঙবে? একটু নরমালি চিন্তা করো, কোলাজেনকে ভাঙবে। তাহলে প্রথম বিক্রিয়াটা দিবা যে কোলাজেন কোলাজিনেজের সহায়তায় ভেঙে সরল পেপটাইডে পরিণত হয়। তাহলে প্রথম বিক্রিয়াটা এটা দাও, কোলাজেন। জিনো বলতে পারো, ইন যেহেতু থাকে, বা কোলাজেন। কোলাজেনকে ভাঙে কে বলো? কোলাজিনেজ।
তাহলে এটা আমি কি দিয়ে দিলাম, কোন ছন্দ, কোলে নিয়ে। কোথায় কাজ করবে, অগ্নাশয় রস থেকে এগুলো আসবে, কোলাজিনেজ এনজাইম কিসে পরিণত করবে, সরল পেপটাইডে পরিণত করবে। সরল পেপটাইডে পরিণত করবে কোলাজেনকে। গেল একটা পয়েন্ট। এবার আসো সেকেন্ড পয়েন্টে যদি আমরা যাই, কোলে নিয়ে গেল টিকা। টিকা দিয়ে কি বলো, টিকা দিয়ে কি, ট্রিপসিন। টিকা দিয়ে কি, ট্রিপসিন। তো ওই যে পাকস্থলী থেকে যেটা বের হয়েছিল, কি বের হয়েছিল স্যার, পাকস্থলীতে তৈরি হয়েছিল, লেকচার দেখে নিবা সিরিয়াল ভাবে। পাকস্থলীতে তৈরি হয়েছিল প্রোটিওজ এবং পেপটন। তাহলে পাকস্থলীতে কি পরিণত হয়েছিল, পাকস্থলী থেকে বের হয়েছিল প্রোটিওজ ও পেপটন। তো এই প্রোটিওজ এবং পেপটনকে ক্ষুদ্রান্তের মধ্যে অবস্থিত অগ্নাশয় থেকে আসা ট্রিপসিন, এই ট্রিপসিন নামক এনজাইম প্রোটিওজ এবং পেপটনকে ভেঙে সে পরিণত করবে পলিপেপটাইডে। সে কিসে পরিণত করবে, এটাকে পলিপেপটাইড। ঝামেলা মনে করলে তুমি ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিড লিখতে পারো, আশা করি নাম্বার কাটবে না। তাহলে গেল কোলে নিয়ে টিকা, টিকা দিয়ে ট্রিপসিন, ঠিক আছে। আচ্ছা, দিতে দিয়ে কি বলো, ডাইপেপটাইডেজ। টিকা দিতে, ড দিয়ে ডাইপেপটাইডেজ। তাহলে মনে রাখবা ডাইপেপটাইড এগুলো একটা মুখস্থ না, ডাইপেপটাইড। এই ডাইপেপটাইডকে ডাইপেপটাইডেজ এনজাইমের নাম হচ্ছে ডাইপেপটাইডেজ। এনজাইমের নাম আমি তোমাদেরকে শিখাইছি, এস যুক্ত হবে। তাহলে ডাইপেপটাইডেজ এনজাইম ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, অ্যামিনো অ্যাসিড লিখলেও হয় অ্যামিনো অ্যাসিড। আমি সরেয়া জফলা দিয়ে লিখলাম, এ দিয়ে লিখলেও পারতাম, যাও অ্যামিনো অ্যাসিড। আচ্ছা গেল। এরপরে আসো যে কোলে নিয়ে টিকা দিতে হলো ট্রাই বা টিকা, ক দিয়ে আরেকটা আমরা দিতে পারি যে কার্বক্সিপেপটাইডেজ, বা করি দিয়ে এটা দিচ্ছি, পরে দিচ্ছি। টিকা দিতে ট্রাই দিয়ে মনে রাখবা ট্রাইপেপটাইডেজ। ট্রাই দিয়ে কি মনে রাখবা, ট্রাইপেপটাইডেজ। অটোমেটিক পারবা, এটা কি হবে তাহলে, ট্রাইপেপটাইডকে কে ভাঙবে, ট্রাইপেপটাইডেজ। ট্রাইপেপটাইডেজ এনজাইম এটাকে ভেঙে কিসে পরিণত করবে, অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে, তাহলে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই। করিতে কি বলো, কার্বক্সিপেপটাইডেজ। তাহলে এটা কাকে ভাঙবে, পলিপেপটাইডকে ভাঙবে, পলিপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। তাহলে এই যে পলিপেপটাইড যেটা তৈরি হয়েছিল সেটাকে কে ভাঙবে দেখো। তাহলে এবার হচ্ছে পলিপেপটাইড, এই পলিপেপটাইডকে ভাঙবে হচ্ছে কার্বক্সিপেপটাইডেজ। এই কার্বক্সিপেপটাইডেজ এনজাইম ভেঙে একে পরিণত করবে অ্যামিনো অ্যাসিডে। অ্যামিনো অ্যাসিড লিখলেই হয়ে যাবে তোমাদের। আমার মনে হয় অ্যামিনো অ্যাসিড মনে রাখাটা তোমাদের জন্য সুবিধা। প্রত্যেকটারই লাস্ট ফর্ম মোটামুটি অ্যামিনো অ্যাসিড। যদি মনে করো যে না স্যার আমি বইয়ের মতো লিখবো, তাহলে অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যাড করতে পারো যে একে পরিণত করবে হচ্ছে কি ডাইপেপটাইডে। অ্যামিনো অ্যাসিড প্লাস ডাইপেপটাইড, অ্যামিনো অ্যাসিড প্লাস ডাইপেপটাইড। তাহলে এই ডাইকে আবার বুঝতে পারছো কে ভাঙবে, ডাইকে আবার ডাইপেপটাইডেজ ভাঙবে, আগে লিখে দিয়েছি এই আর কি। যাও, তাহলে পলিপেপটাইড গেল। এবার টিকা দিতে ট্রাই করি, আমি আছে, আরেকটা পয়েন্ট বাকি আছে। এই আমি দিয়ে মনে রাখবা অ্যামিনো পেপটাইডেজ। পলিপেপটাইডকে এবার ভাঙবে আবারও
কিছু কিছু ক্ষেত্রে পলিপেপটাইডকে তোমার ভাঙবে অ্যামিনো পেপটাইডে, ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। অ্যামিনো পেপটাইডেজ ভেঙে কিসে পরিণত করবে? অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। তাহলে এগুলো এত কঠিন না আমার মতে, এই বিক্রিয়াগুলো তোমরা অনায়াসে লিখতে পারবা। তাহলে এখানেও কিন্তু আমরা 6টা বিক্রিয়া লিখে ফেললাম। তাহলে 6 6 12 লাইন তুমি শুধু বিক্রিয়া লিখছো, তোমার নাম্বার আটকাবে কে? ওকে, আরেকটা দিতে পারো লাস্টে, যেটা আমি ছন্দের মধ্যে বলি নাই, সাধারণত এমনি মিলানো যায় চাইলেও, আমি বলি নাই, সেটা হচ্ছে ইলাস্টেজ। ইলাস্টেজ এনজাইম হচ্ছে তোমার ইলাস্টিনকে ভেঙে পেপটাইডে পরিণত করবে। তাহলে ইলাস্টিনকে কে ভাঙবে? আর একটা পয়েন্ট দিয়ে দিই, ইলাস্টিনকে ভাঙবে ইলাস্টেজ। ইলাস্টেজ এনজাইম ভেঙে এটাকে পরিণত করবে পলিপেপটাইডে। পলিপেপটাইডকে কে ভাঙবে এটা তোমরা জানো, আর লিখার দরকার নাই। তাহলে আমাদের ইনশাল্লাহ সবগুলোই হয়ে গেল, সবগুলোই ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে। পলিপেপটাইড না বলে আমরা পেপটাইডও দিতে পারি, পলিপেপটাইড বাদ দাও, পেপটাইড দিয়ে দাও। পলি মানে অনেক হয়ে যায়, একটা পেপটাইড। ওকে, তাহলে এই হচ্ছে আমিষের পরিপাক। তো আমিষের পরিপাক এতটুকু দিলেই তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে। আর পরে বলতে পারো স্যার এই যে পেপটাইড বা পলিপেপটাইডকে যেটা পারবে ওইটা একটাই, যে এইটাই আবার ঘটবে সেম, এইটা আবার এখানে ঘটবে, কারণ এই পুরো পাকটা এটা ঘটে হচ্ছে অগ্নাশয় রসের মাধ্যমে। এই পুরো পাকটা ঘটে অগ্নাশয় রসের মাধ্যমে, আর লাস্টে আবার শুধু এই পয়েন্টটা আবার আসবে, যেটা হচ্ছে আন্ত্রিক রসের মাধ্যমে আসবে। তাহলে আন্ত্রিক রস শুধুমাত্র এক ধরনের প্রোটিনকেই ভাঙে, যার নাম হচ্ছে পলিপেপটাইড, যেটা অ্যামিনো পেপটাইডেজ, এটাকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। পলিপেপটাইডকে অ্যামিনো পেপটাইডেজ ভেঙে এটাকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। তাহলে এইটার এমন কঠিন কিছু না, ইনশাল্লাহ তুমি এটা পারবা। ওকে, এবার চলে যাই স্নেহের পরিপাক। স্নেহের পরিপাক তো মনে রাখবা যে স্নেহ পরিপাকে পিত্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্নেহ পরিপাকে পিত্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন পালন করে আমি একটু আগে বলে দিয়েছি মুখে, যে স্নেহের পরিপাক শুধু একটা স্নেহ বাদ দিয়ে সকল স্নেহের পরিপাক ক্ষুদ্রান্তেই হয়, এবং সেই ক্ষুদ্রান্তের মধ্যে পিত্তথলি থেকে আসা পিত্তরস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কাজেই স্নেহ পরিপাকে পিত্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিত্তরসের মধ্যে কিন্তু কোনো এনজাইম থাকে না, এটাও আগের ক্লাসে বলা হয়েছে। পিত্তরসে বিদ্যমান যে পিত্ত লবণ, বিশেষ করে সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টারকোলেট, এরাই স্নেহ জাতীয় খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাঙে, এবং এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ইমালসিফিকেশন। তাহলে তোমাদের মনে আছে কিনা খেয়াল করো যে স্নেহের পরিপাকে আমাদের ছন্দটা কি ছিল? পালা ফোকলা আলেম। পালা ফোকলা আলেম, এই ছন্দটা ছিল আমাদের, পালা ফোকলা আলেম। তাহলে এটা দিয়ে আমরা কি কি মনে রাখতে পারি? দেখো, পালা কোথায় বলেছিলাম? পালা দিয়ে একটাই ছিল পাকস্থলীস্থ লাইপেজ। তাহলে এখন বাকি প্রত্যেকটা পয়েন্ট ফোকলা আলেম, এই প্রতিটা পয়েন্ট এখন এসে কাজ করবে ক্ষুদ্রান্তের মধ্যে। তাহলে ফোকলা আলেম কাজ করবে ক্ষুদ্রান্তের মধ্যে, ফোকলা আলেম। আমি এখন সেই ফোকলা আলেম দিয়ে কি কি আছে সেটা আমি বলছি তোমাদেরকে। দেখো, তাহলে ফোকলা আলেমের ফ দিয়ে মনে রাখবা, ফোকলা আলেমের ফ দিয়ে মনে রাখবা ফসফোলাইপেজ। তাহলে ফসফোলাইপেজ কাকে ভাঙবে? ফসফোলিপিডকে। ফসফোলিপিড, ফসফেট যুক্ত লিপিড আর কি। হ্যাঁ, ফসফোলিপিডকে ফসফোলাইপেজ। ফসফোলাইপেজ, ফোকলা দিয়ে কি ছিল? ফো দিয়েছিল ফসফোলাইপেজ। তাহলে এই ফসফোলিপিডকে ফসফোলাইপেজ এনজাইম ভেঙে কিসে পরিণত করে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে, তার সাথে ফসফরিক অ্যাসিডও বলতে পারবো আমরা। তাহলে এটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও
প্লাস দিলাম এখানে, ফসফরিক অ্যাসিডে পরিণত করে। ফসফরিক অ্যাসিড, তাহলে কোনটিকে ভেঙে ফসফরিক অ্যাসিড পাওয়া যায় বলবা ফসফোলিপিড, ঠিক আছে, ফসফরিক অ্যাসিডে পরিণত করে। গেল। আমরা পরের পয়েন্টে যদি চলে যাই, তাহলে পালা ফোকলা ফ, ক দিয়ে স্যার কি, ক দিয়ে মনে রাখবা কোলেস্টেরল এস্টারেজ, ক দিয়ে কি মনে রাখবা, ফসফো বানানটা ভুল করেছি, ফসফো ওকার। আচ্ছা, কোলেস্টেরল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ, তো এটা কাকে ভাঙবে, কোলেস্টেরল এস্টারকে ভাঙবে। সেকেন্ড পয়েন্টে আসো, কোলেস্টেরল এস্টার, কোলে মানে পিত্ত বিষয়ক বলেছিলাম প্রথম ক্লাসের শেষে কিওয়ার্ডসে, কোলেস্টেরল এস্টার, এস্টার বলতে প্রলেপের মতো আর কি অংশ, দুধের উপরে যেমন সর পরে ছানা পরে ওই রকম এস্টার। তো এটাকে কে ভাঙবে, পালা ফোকলা ক, ক দিয়ে কি বলো, কোলেস্টেরল এস্টারেজ, এটাকে ভাঙবে হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ নামক এনজাইম, কোলেস্টেরল এস্টারেজ। কোলেস্টেরল এস্টারেজ এটাকে ভেঙে, কোলেস্টেরল এস্টারকে ভেঙে কিসে পরিণত করবে, সে ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরলে পরিণত করবে, এটাকে ভেঙে সে পরিণত করবে ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরল, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলে পরিণত করবে। ওকে, দুইটা গেল। 3 নাম্বার পয়েন্ট আমরা আসি, পালা ফোকলা ল, লতে কি বলো, লাইপেজ, এটা হচ্ছে আসলে আন্ত্রিক লাইপেজ। তো আন্ত্রিক লাইপেজ কি করবে, আন্ত্রিক লাইপেজ তোমার স্নেহকে ভেঙে, আন্ত্রিক লাইপেজ, শুধু লাইপেজ লিখলেও চলবে, স্নেহ জাতীয় খাদ্যটাকে ভেঙে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এজন্য নীল কালি ব্যবহার করলাম, লাইপেজ বা আন্ত্রিক লাইপেজ এটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করবে। এ পাশের সবগুলো ধরে নাও ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করবে। গেল। তাহলে পালা ফোকলা হলো আলেম, আলেমের সরিয়া দিয়ে কি বলতো, সরিয়া দিয়ে হচ্ছে আন্ত্রিক লাইপেজ, আন্ত্রিক লাইপেজ। তাহলে এরপরে আন্ত্রিক লাইপেজ যেটা আছে সেটাও সেম কাজ করবে, স্নেহকে ভেঙে আন্ত্রিক লাইপেজ, আন্ত্রিক লাইপেজ, তাহলে লাইপেজ কিন্তু দুই জায়গাতে আছে, মিস্টেক করবা না, আন্ত্রিক লাইপেজ এটাকে ভেঙে পরিণত করবে ফ্যাটি অ্যাসিড এবং মোনোগ্লিসারাইল বা গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও মোনোগ্লিসারল বা গ্লিসারাইড, গ্লিসারাইড দিতে পারো, মোনোগ্লিসারল আমি শর্টকাটে লিখলাম, মোনোগ্লিসারাইড দাও, সমস্যা নাই। আচ্ছা, হয়ে গেল এটা, এটা একটু মনে রাখলেই ভালো, মোনোগ্লিসারাইড। এরপরে আসো পালা ফোকলা আলেম, ল দিয়ে কি স্যার, ল দিয়ে হচ্ছে লেসিথিন, তাহলে লেসিথিনকে কে ভাঙবে, লেসিথিনেজ। আচ্ছা আচ্ছা, আমি রাইড লিখে দিই, নাহলে আবার কেউ ভুল তুলবা তোমরা, তখন সমস্যা। ফসফোগ্লিসারাইড, মোনোফসফোগ্লিসারাইড মানে গ্লিসারাইড আর কি। যাই হোক, এরপরে হচ্ছে আলেম, আলেমের ল দিয়ে কি বললাম, আলেমের ল দিয়ে বললাম হচ্ছে লেসিথিন, তাহলে লেসিথিনকে কে ভাঙবে, আরেকটা আছে বিক্রিয়া, লেসিথিন, এই লেসিথিনকে ভাঙবে হচ্ছে লেসিথিনেজ, আন্ত্রিক লেসিথিনেজ বলতে পারো, শুধু লিখলে হবে লেসিথিনেজ, লেসিথিনেজ নামক এনজাইম। এটাকে ভেঙে কিসে পরিণত করবে বলো, লেসিথিনকে ভেঙে পরিণত করবে হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং কোলিনে পরিণত করবে। তাহলে কিসে পরিণত করবে দেখো, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং স্নেহেরই একটা সরল ফর্ম যার নাম হচ্ছে কোলিন, এই কোলিনে পরিণত করবে।
কোলিন, শব্দটা হচ্ছে কোলিন, কোলিন। ওকে, তাহলে লেসিনকে ভেঙে কোলিন পাওয়া যায়, এটা একটু এমসিকিউতে কাজে লাগতে পারে। লাস্ট পয়েন্ট, আলেম, ম দিয়ে মনে রাখবা, মোনোগ্লিসারাইডেজ, মোনোগ্লিসারাইডেজ, মোনোগ্লিসারাইডেজ। তাহলে এটা কাকে ভাঙবে? মোনোগ্লিসারাইড কে ভাঙবে, মোনোগ্লিসারাইড, মোনোগ্লিসারাইড। এই মোনোগ্লিসারাইড কে মোনোগ্লিসারাইডেজ, মোনোগ্লিসারাইডেজ এনজাইম এটাকে ভেঙে কিসে পরিণত করবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করবে। তাহলে স্নেহটাও কিন্তু খুব সহজ। আবারও বলছি, লেকচার 2, এই যে আজকের এতটুকু আমার লিখতে হলো, প্রায় 318 লাইন আমি লিখলাম। এখন এই 18 লাইনের ওই শর্টকাট, ওই একটাই রুলস, ওটা হলে হয়ে যাবে। তাহলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। তাহলে স্নেহের এই পার্টটা খুব সহজ। দেখো, এই পার্টের প্রতি পয়েন্টে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এই শব্দটা কমন। প্রতিটা পয়েন্টে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এই শব্দটা কিন্তু কমন। তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো মোটামুটি মনে রাখতে পারবা ইনশাআল্লাহ, এই জিনিসগুলো মোটামুটি মনে রাখতে পারবা। আচ্ছা, ট্রিপসিন, ট্রিপসিন বানান কি ভুল করেছি? আমি তোমাদের এসএমএস দেখি নাই। ব্রুনাস গ্রন্থির কোষ, ব্রুনার কোষ, বুঝতো? ব্রুনার গ্রন্থির কোষের নামই হচ্ছে ব্রুনার কোষ। এগুলো এক কোষিত, এই জন্য গ্রন্থিও বলতে পারো, কোষও বলতে পারো, দুইটাই রাইট, সমস্যা নাই। ওকে, এছাড়া মনে রাখবা আন্তরিক গ্রন্থির মধ্যে নিউক্লিয়েজ, নিউক্লিওটাইডেজ এবং নিউক্লিওসাইডেজ এনজাইম সমূহ নিউক্লিক অ্যাসিড, তারপরে কি নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ করে। এই হচ্ছে এখানকার পয়েন্ট। তো আমার মনে হয় তোমরা মোটামুটি পারবা, এবং আমিও 50 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাস আগামীকালকে, এই টানা 7 দিন ক্লাস আমি নিয়ে ফেলবো এই সুযোগে, তারপরে চিটাগাঙে চলে যাবো ইনশাল্লাহ। এই 7 দিনের মধ্যে এই অধ্যায় তো শেষ হবে, আরো কোন একটা অধ্যায় আমরা ধরে ফেলবো ইনশাল্লাহ। তাহলে ততদিন পর্যন্ত আগামীকালকে ক্লাস দিব তোমাদের, আগেই বলে রাখলাম। সবাই সুস্থ থাকো, আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।